নমস্কার। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক, অনুরাগী, ভক্ত, শ্রোতা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে যে জিজ্ঞাসাটি আছে সেটি করেছে সঞ্চয়ন আদক। জিজ্ঞাসা করেছে, প্রণাম মহারাজ, মধ্যপ্রাচ্যের ইরান ভার্সেস ইসরায়েল সংঘাত সম্পর্কে একটা এপিসোড করুন প্লিজ। কে ঠিক এবং কে ভুল এই নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। কে ঠিক আর কে ভুল এই নিয়ে আলোচনা করার অধিকার আমার মনে হয় আমাদের নেই। বিষয়টি বহুস্তরীয় এবং জটিল, এবং যারা যারা এতে অংশগ্রহণ করছে, ইরানিয়ানরা, ইসরায়েলিরা, আমেরিকানরা, মধ্যপ্রাচ্যের অন্যান্য জনজাতিরা, প্রত্যেকে মনে করে তারা ঠিক, ইসরায়েলও মনে করে তারা ঠিক। সুতরাং আমাদের কি আমি মনে করলাম বা কি তুমি মনে করলে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক বা ভুল কথাটাও খুব আপেক্ষিক। প্রত্যেকে তার নিজের গল্প শুনতে শুনতে বড় হয়, এটা খেয়াল রাখতে হবে। ছোট ছোট ছেলে মেয়ে, তারা যে স্কুলে যায়, তারা যে পাঠ্যক্রম ফলো করে, তাদের যা শেখানো হয়, ধর্মীয় অনুশাসনের মধ্যে যারা আছে, তাদের যা পড়ানো হয়, বোঝানো হয়, তারা সেই সব শুনে পড়ে জেনে বড় হয়। আর সেখানেই একটা শত্রু মিত্র ঠিক হয়ে যায় যে আমরা চির নিপীড়িত, চির অত্যাচারিত, অমুক গোষ্ঠী আমাদের উপর অনেক অত্যাচার করেছে, আরও করছে, আমাদের যত অভাব অভিযোগের কারণ অমুকেরা, আর এই যে অমুক যারা বলছি তারাও ছোট থেকে বড় হচ্ছে, সেই রকম এদেরকে শত্রু ভেবে ভেবে। এর পেছনে অনেক ইতিহাস আছে, সেই ইতিহাসে অনেক ব্যাখ্যা আছে, অনেক আখ্যান আছে, এবং সবচেয়ে বড় কথা এর পিছনে ধর্মবিশ্বাসের ব্যাপারটাও আছে। সুতরাং ঠিক বা ভুল ওটা কালের ওপর ছেড়ে দেওয়াই ভালো। ঠিক ভুল মিলিয়ে মিশিয়ে সব জায়গাতেই আছে। শুধু আশা করা যায় যে এই সমস্ত যখন অবসান হবে তখন পৃথিবীটা আরেকটু এগোবে, তা ঠিক ভুলের বোঝা নিয়েই আরেকটু এগোবে সত্যের দিকে, সুন্দরের দিকে, আদর্শের দিকে আরেকটু এগোবে। সেই প্রেক্ষিত দেওয়ার চেষ্টা করছি। এখন বর্তমান যে অবস্থাটা, যেটা একদম বাহ্যিক স্থূল, যেটা সবাই জানি, সেটা হচ্ছে যে ইরানকে একটু দুর্বল করে দেওয়া হয়েছে। ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানকে আক্রমণ করেছে, আর ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম যেটা, সেটা খুব একটা ভালো কাজ করেনি। তেহরানের আকাশে ইসরায়েলি বিমান যথেচ্ছ বিচরণ করেছে। ইরান প্রতি আক্রমণ করেছে। ইসরায়েলের রাজধানী তেল আভিভের ওপরে অনেক আক্রমণ করেছে এবং অনেক ক্ষয়ক্ষতিও করেছে, কিন্তু যে পরিমাণ ইসরায়েল করতে পেরেছে ইরানকে, তার কাছে তেমন কিছু নয়। 2 নম্বর কথা হচ্ছে যে আমেরিকা ইসরায়েলের নির্দেশে, অনুরোধ বললে সেটা ভদ্রভাবে বলা হবে, ইসরায়েলের নির্দেশে আমেরিকা ওই B-2 বম্বার দিয়ে কয়েকটি স্থানে, যেখানে ইরানের পারমাণবিক শক্তির উৎপাদন হয়, পরীক্ষা নিরীক্ষা হয়, ক্রিয়া প্রক্রিয়া চলে, সেখানে আক্রমণ করেছে। সেই আক্রমণ করে আমেরিকা দাবি করেছে, রাষ্ট্রপতি দাবি করেছেন যে তিনি অবলিটারেট করে দিতে পেরেছেন, অর্থাৎ নিশ্চিহ্ন করে দিতে পেরেছেন ইরানের পারমাণবিক শক্তি। সেটা কতটা সত্য সেটা নিয়ে অনেক সন্দেহ আছে। ইরান আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল, সব কিছু স্থানান্তরিত করতে পেরেছিল, এটাই আশা করা যায়। তবু ওই ফেসিলিটিগুলোকে ধ্বংস করে দিলে তাহলে কিছুটা পিছিয়ে গেল ইরান, সময় একটু লাগবে আবার পুরো পারমাণবিক শক্তিধর হয়ে উঠতে, সেটা বলাই বাহুল্য। তো সেটাই ইসরায়েল মোটামুটি চেয়েছিল, এবং আরও ইসরায়েল যেটা চাইছে ইরানের ক্ষেত্রে, যে ইরানের যে এখনকার যে রেজিম, যে
ইসলামিক রেভলিউশন, যে ওদের যে কর্তৃপক্ষ আল খামেনি এবং তার দল, তাদেরকে সরাতে, যেটা মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আমেরিকা মিলে সবসময় করে আসছে কয়েক দশক ধরে, তাকে সরিয়ে একটা লোক দেখানো গণতন্ত্র বা ভোট ব্যবস্থা করে নিজেদের একটা পাপেট মানুষকে ওখানে বসানোর চেষ্টা করছে ইরানে, যাতে করে তারা ইসরায়েলের বিরুদ্ধাচরণ না করে, যাতে করে তারা তাদের যে অক্টোপাসের যা 8টা হাত, সেই 8টা হাতে যথেষ্ট খাদ্য সরবরাহ করতে না পারে। তো সেই চেষ্টা করছে ইসরায়েল। তো দেখা যাক সেই চেষ্টা কতটা তাদের সফল হবে না হবে। এই মুহূর্তে এখন ইরান থেকে কিছুটা এখন নিশ্চিন্ত হয়ে ইসরায়েল এই মুহূর্তে যেটার উপর কনসেন্ট্রেট করছে সেটা হচ্ছে গাজা। মানে গাজাকে সম্পূর্ণ প্যালেস্টিনিয়ান শূন্য করে গাজাকে রিঅকুপাই করার চেষ্টা করছে ইসরায়েল। এটা ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবং এটা মজার ব্যাপার হচ্ছে, ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান তিনি বিবৃতি দিয়েছেন, প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন যে ইসরায়েলের পক্ষে এটা করা সম্ভব নয়। পুরো গাজাকে আবার রিঅকুপাই করা ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। তো তাই জন্য বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকাকে অনুরোধ করেছেন যে সোলজার পাঠাও, অনেক অস্ত্রশস্ত্র পাঠিয়েছে, অনেক টাকা করে দিয়েছো, বেশ করেছো, এবারে সোলজার পাঠাও যাতে করে আমরা পুরো গাজাকে নিতে পারি। নিয়ে এবার গাজাকে মানে পুনর্নির্মাণ হবে। গাজা তো একদম বলতে পারা যায় প্রায় হিরোশিমা হয়ে গেছে। পুনর্নির্মাণ হবে। তখন গাজানদের, যারা এতকাল গাজাতে থেকেছে, তারা যে সবাই ওখানকার ইন্ডিজেনাস তা নয়, তারা বেশিরভাগই রিফিউজি। তো যাই হোক, তারা এতকাল তারা থেকেছে ওখানে, তাদের কি হাল হবে সেটা এখনও পরিষ্কার নয়। কারণ কোনো দেশই তাদেরকে গ্রহণ করতে চাইছে না। জর্ডান, ইজিপ্ট, আশেপাশের কোনো দেশই তারা চাইছে না যে গাজান রিফিউজিদের আশ্রয় দিতে। ইউরোপও চাইছে না, আমেরিকাও চাইছে না, কেউ চাইছে না। কারণ তারা সবাই খুদে খুদে হামাস, এটা সবাই মনে মনে জানে যে বাচ্চা ছেলেই হোক বা মেয়েই হোক, মহিলাই হোক, বুড়ি হোক, বুড়োই হোক, যুবক হোক, যুবতী হোক, তারা সবাই ভেতরে ভেতরে অত্যন্ত মৌলবাদী এবং অত্যন্ত মানে হামাস আদর্শের অনুসারী, যারা মনে প্রাণে ইহুদিদের ঘৃণা করতে করতে বড় হয়েছে। সেটাই তাদের শেখানো হয়েছে। তারা একভাবে ব্রেন ওয়াশড হয়েছে। সুতরাং তাদেরকে কেউ মানে নিজেদের দেশে রাখবে না। সৌদি আরব কিংবা জর্ডান কিংবা ইজিপ্ট কিংবা কাতার, যারা এত ফাইন্যান্সিং করেছে হামাসকে অনেক টাকা দিয়েছে, তাদেরকে নিজেদের দেশে রাখবে না। সুতরাং সেই গাজানদের, যারা এখনও বেশ কয়েক মিলিয়ন গাজানরা বেঁচে আছে, তাদের ঠিক কী হাল হবে এই সম্বন্ধে এখনও পর্যন্ত বেঞ্জামিন নেতানিয়াহু পরিষ্কার করে কিছু বলেননি, কিংবা আমেরিকাও তেমন পরিষ্কার করে কিছু বলেনি। আমেরিকা সৈন্য পাঠাবে কি না সন্দেহ আছে। আমেরিকার মধ্যে এটা নিয়ে প্রবল বিরোধ রয়েছে, সাংঘাতিক। মানে ডোনাল্ড ট্রাম্পের নিজের পার্টির লোকেরাই এর বিরোধ করবে, করা সত্ত্বেও ট্রাম্প হয়তো পাঠাবে সোলজার। সুতরাং এক্স্যাক্টলি কী হবে সেটা দেখতে হবে। কিন্তু মূল কনসেন্ট্রেশনটা এখন ইসরায়েলের গাজা, এটাই ইসরায়েল করতে চাইছিল। মানে গাজার ওপর পূর্ণ কনসেন্ট্রেট করতে ইসরায়েল চাইছিল, তার জন্য ইরানকে দুর্বল করা দরকার ছিল। এবার ইরানের যদি মানে সরকার পাল্টে দেওয়া যায়, নিজেদের একটা পাপেট লোককে বসানো যায়, তাহলে ইসরায়েলে আরও সুবিধে হয়। সেটা পারবে কি পারবে না সেটা সময় বলবে। আপাতত নেতানিয়াহুর খুব তাড়াহুড়ো, তিনি গাজাকে ফাঁকা করবেন, আর ওয়েস্ট ব্যাঙ্কে অধিকার করবেন, জেরুজালেমকে নিজের হাতে কবজা করবেন, করে মন্দির তৈরি করার, ওখানকার যে ইসরায়েলি যে মন্দির, ইহুদিদের যে মন্দির রাজা সলোমনের, সেই মন্দির তৈরি করার পরিকল্পনা করবেন। সেখানে বলা বাহুল্য মুসলমানদের আল আকসা মসজিদ আছে, যেটা তাদের কাছে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ মক্কার পরে, যেখানে প্রফেট মুহাম্মদের কিছু স্মৃতি আছে। সেটা অবশ্যই মুসলমানরা করতে দেবে না। সুতরাং সেটা আরেকটা সংঘাতের দিকে এগিয়ে যাবে। আপাতত ইসরায়েলের এটাই হচ্ছে উদ্দেশ্য। ইরানকে দুর্বল করার কারণ হচ্ছে, কারণ সবাই জানো তোমরা যে ইরান কন্টিনিউয়াসলি হামাস, হেজবুল্লাহ, হুতি এদের সাপ্লাই করে যাচ্ছিল অস্ত্র শস্ত্র, টেকনোলজি, নোহাউ, প্রশিক্ষণ, ট্রেনিং সব কিছু সাপ্লাই করছিল। সেই সাপ্লাই লাইনটা বন্ধ করার জন্য, এবং লাইনটা বন্ধ কিন্তু হয়েছে। হামাস দুর্বল হয়েছে, হামাস আর প্রতি আক্রমণ করতে পারছে না,
হেজবোল্লার প্রধান প্রধান নেতাদের মেরে দিয়েছে ইসরায়েল। হেজবোল্লার প্রধান নাসরাল্লাহ, তাকে মেরে দিয়েছে ইসরায়েল। হেজবোল্লাহ আর কিছু করতে পারছে না, জানিয়ে দিয়েছে ওরা আর কিছু করতে পারবে না। লেবানন, এটা হুতিদের কিছুটা এখন শান্ত করা গেছে। আমেরিকা আক্রমণ করেছিল হুতিদের ওপরে, তারাও কিছুটা শান্ত হয়েছে। অতএব এই মুহূর্তে ইরান দুর্বল হয়েছে, মানে ইরান আর গৌরী সেন হয়ে তাদেরকে হেল্প করতে পারবে না। এবং ইরান কিন্তু এটা কোনো মানে দয়া করে করছিল না, এটা ইরানের নিজস্ব স্বার্থ ছিল, সেই কথায় আমি আসছি। এবং ইরানের যত বড় বড় অনেক মিলিটারি কমান্ডার, তাদেরকে গুপ্ত হত্যা করেছে ইসরায়েল। ইরানের অনেক বড় বড় সায়েন্টিস্ট যারা বিশেষ করে পরমাণু শক্তি নিয়ে কাজ করছিল, তাদেরকেও ইসরায়েল মারতে পেরেছে। সুতরাং ইরান অনেকটাই দুর্বল হয়েছে, কোনো সন্দেহ নেই। এবং হয়তো অনেকে আমরা ভেবেছিলাম যে রাশিয়া বা তেরে ফুরে উঠবে, ইরানের মিত্র তারা। সেই রাশিয়াও এত বেশি তাদের কনসেন্ট্রেট করতে হচ্ছে ইউক্রেন নিয়ে, রাশিয়ার পক্ষে অতটা সম্ভব মানে অতটা ইরানকে সাহায্য করা সম্ভব হয়নি। তাই আপাতত অ্যাডভান্টেজ ইসরায়েলের দিকে। কিন্তু যেটা ইসরায়েলের বিপক্ষে সেটা হচ্ছে যে জনমত, পাবলিক ওপিনিয়ন। এখনকার যে যুগ, প্রোপাগ্যান্ডার যুগ, সেই প্রোপাগ্যান্ডার যে যুদ্ধে হামাস কিন্তু অনেক অনেক এগিয়ে গেছে। আমেরিকা, ইউরোপ, প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব, তৃতীয় বিশ্ব, আমাদের দেশেও যত বামপন্থা সবাই যে এই প্যালেস্টাইনকে সাপোর্ট করছে, গাজার মানুষদের মানে যে হাহাকার, সেটা নিয়ে তারা যে খুব সোচ্চার হচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধাচারণ করছে, এই যে প্রোপাগ্যান্ডা মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, যারা সমস্ত ইন্টেলেকচুয়াল, এই জায়গাটা যে হামাস জিতছে, এটাই ছিল হামাসের স্ট্র্যাটেজি। 2023 7ই অক্টোবর হামাস যে নৃশংস আক্রমণ করেছিল, কয়েক হাজার হামাস উগ্রপন্থী ঢুকে সমস্ত ইহুদিদের ঘরে ঘরে ঢুকে যেরকম মানে খুন, জখম, লুটপাট, ধর্ষণ, গলাকাটা, সেগুলো গোপ্রো ক্যামেরাতে লাইভ দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা যে ভয়ঙ্কর কাজটা করেছিল, তখন কিন্তু হামাস জানতো যে ভয়ঙ্কর প্রত্যাঘাত ইসরায়েল করবে। হামাস জানতো সেই যুদ্ধে কিন্তু হামাস ইসরায়েলের সাথে পেরে উঠবে না। কিন্তু যুদ্ধটা হবে মূলত নগরের মধ্যে, গ্রামে গঞ্জে, পর্বতে, জঙ্গলে নয়। কাশ্মীরে যেমন ওই 3টে টেররিস্টকে খুঁজতে একদম সেই পাহাড়ে পাহাড়ে, জঙ্গলে জঙ্গলে ছুটতে হচ্ছে, সাধারণ মানুষের কিছু হবে না সেখানে। কিন্তু যখনই নগরের মধ্যে, ব্যস্ত ঘিঞ্জি শহরের মধ্যে যখন সে হামাসকে খুঁজে খুঁজে মারতে হবে, প্রচুর ক্যাজুয়ালিটি হবে। যে বিশেষ করে যেখানে হামাস তার সমস্ত জিনিসপত্র, তার ক্যাম্প ট্যাম্প, তার নিজেদের ভান্ডার, নিজেদের সব কিছু তারা লুকিয়ে রাখছে, নিজেদের ক্যাম্পগুলো করছে তারা হাসপাতালে, মসজিদে, স্কুলে, এইসব জায়গাতে। তো সেইখানে যখনই ইসরায়েল অ্যাটাক করবে, আক্রমণ করবে, তখন ওই সাধারণ মানুষ অনেক মারা যাবে, অনেক বাচ্চারা মারা যাবে, অনেক মহিলারা মারা যাবে। তখন তাদের দেখিয়ে হামাস বলতে পারবে, দেখো ইসরায়েল কি করছে। এই প্রোপাগান্ডা যুদ্ধটাই জানতো হামাস করতে পারবে। যখন হামাস তো মিলিটারি নয়, এটি হচ্ছে পার্থক্য। হামাস তো গাজার সেনাবাহিনী নয়। কেন নয়? কারণ গাজা কোনো দেশ নয়। গাজা হচ্ছে একটা অকুপাইড ল্যান্ড, যেখানে ইসরায়েলিরা থাকতো না, ইহুদিরা থাকতো না, ওটা আরবরা থাকতো। ওরা এখন নিজেদের প্যালেস্টিনিয়ান বলে। প্যালেস্টিনিয়া বলে কোনো দেশ নেই। এটা একটা ইয়াসার আরাফাতের তৈরি করা একটা গল্প। প্যালেস্টাইন বলে একটা দেশ, এরকম কিছু নেই। এরা আরব জনজাতি। জর্ডানেও অনেক আরব জনজাতি আছে যাদের একই ভাষা গাজার লোকেদের সাথে। ইসরায়েলের মধ্যে অনেক আরব জনজাতি আছে, তারা ইসরায়েলি, তারা ইহুদি নয়, তারা ইসরায়েলি তেমন আছে। এবং তারা মোটামুটি নাগরিক অধিকার তাদের ভালোই আছে, পূর্ণ অধিকার নেই ইহুদিদের মতন। যাই হোক, তো সেই গাজার কোনো মিলিটারি নেই। তাহলে গাজার যে শস্ত্র শক্তি, সেটা যে উগ্রপন্থা, সেখানে হচ্ছে বন্দুক, রকেট লঞ্চার, গ্রেনেড, এইগুলো তাদের আছে। সুতরাং একটা মিলিটারির সাথে যুদ্ধে যেতে তাদের পক্ষে সম্ভব না। এবং ইসরায়েলের মিলিটারির মতন একটা অত্যন্ত দক্ষ, পারদর্শী, টেকনোলজিক্যালি খুব অ্যাডভান্সড মিলিটারি। কিন্তু যতই টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হোক, তারা লুকিয়ে আছে সিভিলিয়ান জায়গাতে, এবং প্রচুর সিভিলিয়ান হত্যা হবে। না হলে হামাস যেমন ধরনের সংস্থা, তারা নিজেরা হত্যা করবে।
তারা নিজেরা দরকার হলে নিজেদের ছেলেদের, বউদের, মেয়েদের, ছেলেদের হত্যা করবে, যাতে ডেড বডি দেখাতে পারে ক্যামেরাম্যানের সামনে, এবং সেটা সোশ্যাল মিডিয়াতে প্রচার হতে পারে। মায়েরা বুক চাপড়ে কাঁদছে, এই দেখো কী অবস্থা। এই করে একটা ইসরায়েল বিরোধী, ইহুদি বিরোধী একটা সাংঘাতিক সেন্টিমেন্ট তৈরি করা যাবে পৃথিবীময়। সেই যুদ্ধে কিন্তু হামাস এগিয়ে আছে। ইসরায়েলের বক্তব্য হলো যে সেই যুদ্ধে হামাস এগিয়ে থাকলেও আমাদের কিছু করার নেই, আমরা ছোট্ট একটা দেশ, আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে আমাদের লড়াই করে যেতেই হবে, নাহলে আমরা শেষ হয়ে যাব। এবং একদিক দিয়ে দেখতে গেলে কথাটা খুব একটা ভুল নয়। হামাসই বলো, হেজবুল্লাহই বলো, ইরানই বলো, ওই মধ্যপ্রাচ্যের অনেক মৌলবাদী মুসলমানরা স্বপ্ন দেখতে দেখতে বড় হয় যে একদিন আমরা পৃথিবীকে ইহুদি শূন্য করব। তার পেছনে কিছু কিংবদন্তিও আছে, বাইবেলের, ওল্ড টেস্টামেন্টের কিছু গল্পও আছে, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। এবং এইটা ইসরায়েল তারা ক্রমাগত এই লড়াইটা করতে গিয়ে ফাইনালি ইসরায়েলের একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে গ্রেটার ইসরায়েল তৈরি করা, যে ছোট্ট ইসরায়েল দেশটিকে আরও সুরক্ষিত করবার জন্য। ইসরায়েলের জনসংখ্যা খুব বেশি নয়, মানে 1 কোটিরও কম যদি জনসংখ্যা, তো সেই ওই সামান্য জনসংখ্যা ছোট্ট একটি দেশ, সেই দেশটিকে আরেকটু বড় করে, আরেকটু প্রসারিত করে, একদম রিভার টু দ্য সি যে এরিয়াটা, যেটা নিয়ে এত প্যালেস্টিনিয়ানরা স্লোগান দেয়, সেই রিভার টু দ্য সিটা সম্পূর্ণ ইসরায়েলের আন্ডারে করা প্রথমত, তারপর একদম ইউফ্রেটাস পর্যন্ত সেটাকে প্রসারিত করা। ওদের মতে বিবলিক্যালি, বাইবেল অনুযায়ী এটাই হচ্ছে প্রকৃত ইসরায়েলের হোমল্যান্ড। এইটা হচ্ছে ওদের উদ্দেশ্য। আর ইরানের যেটা কাজ হচ্ছে, বা ইরানের যেটা উদ্দেশ্য, সার্কেল অফ রেজিস্ট্যান্স তৈরি করা। এই হামাস, হেজবুল্লাহ, হুতি, এরা হচ্ছে সার্কেল অফ রেজিস্ট্যান্স, এই অক্টোপাসের এই হাতগুলো যারা ঘিরে রয়েছে। ইরান ইসরায়েল থেকে অনেক দূরে, কিন্তু লেবানন একদম ঘাড়ের কাছে, ইয়েমেন কাছাকাছি, হামাস তো একদম ভেতরে প্রায়, মানে গাজা যে জনজাতি, তারা প্রায় ইসরায়েলের ভেতরেই প্রায় বলা যেতে পারে। সুতরাং এই সার্কেল অফ রেজিস্ট্যান্স তাদেরকে ক্রমাগত ওই ফিড করে, ইনফরমেশান ফিড করে, বা তথ্য দিয়ে, অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে ইসরায়েলকে উত্তক্ত করো, ইসরায়েলকে দুর্বল রাখো, যাতে ইসরায়েল মধ্যপ্রাচ্যে দাদাগিরি না করতে পারে, এবং যাতে শেষ পর্যন্ত ইসরায়েল শেষ হয়ে যায়। ইসরায়েল বলে যাতে কোনো রাষ্ট্র না থাকে, ইহুদি বলে যেন কোনো জাতি না থাকে। এটা হচ্ছে ইরানের উদ্দেশ্য। সুতরাং এই হচ্ছে এখন বর্তমান অবস্থাটা। এইবার আমি কিছুটা ইতিহাসে কিছুটা যাব, যাতে করে বিষয়টি আরেকটু আলোকিত হয়। জানি না কতটা হবে, এটা আমাদের কাছে যে খুব একটা স্পষ্ট তা নয়। আর সমস্ত ইরানিয়ান আর সমস্ত ইসরায়েলি বা সমস্ত ইহুদি যেই একই মানে ইতিহাসের প্রেক্ষিতটা জানেন বা একইভাবে জানেন তাও নয়। কিছু কিছুরা জানে, এবং তারাই শক্তিশালী, তারাই পাওয়ারফুল, তাদের হাতেই টাকা, তাদের হাতেই ক্ষমতা, তাদের হাতেই লবি। অতএব তারা সেই ইতিহাসগুলোকে প্রমোট করে। যেগুলো আমরা জানি সেটা মোটামুটি সেটা হচ্ছে যে ইরান হচ্ছে শিয়া ইসলামিক দেশ, আর তার আগে ইরান ছিল পার্সিয়া। 7ম শতাব্দীতে প্রফেটের শরীর ছাড়ার পরে 4র্থ খলিফা যখন, সেই সময় পার্সিয়ার উপরে ইসলামিক আক্রমণ হয়, এবং কয়েক দশকের মধ্যেই মোটামুটি পার্সিয়ান যে সংস্কৃতি এবং ধর্ম প্রায় শেষ হয়ে যায়। আস্তে আস্তে ইসলামিক কালচার শুরু হয়ে যায় পার্সিয়াতে। এই পার্সিয়া খুব পুরনো এক সভ্যতা, এবং ভারতের সাথে এই নিবিড় যোগ। বামপন্থী ইতিহাসবিদরা বলে যে এরিয়ার নামটা এসেছে ইরান থেকে, অর্থাৎ তার মানে ইরান থেকে আর কি প্রথম ভারতে আর কি আর্যরা আসতে আরম্ভ করে। উল্টো কথাটা, ইরান কথাটা এসেছে এরিয়ান থেকে বা আর্য থেকে, সেটা অনেক পরে হয়েছে। মূলত ভারত থেকেই এই পার্সিয়ানরা চলে গিয়েছিলেন। এরা বেদান্তে ছিলেন,
এদের প্রধান দেবতা ছিল অগ্নি, এখনও তাই, অগ্নি দেবতা। এরা অন্য কোনো দেবদেবী মানতেন না। এরা মনে করতেন অন্যান্য যত কিছু প্রকৃতিতে ফ্যাকাল্টি রয়েছে, যত শক্তি রয়েছে, জল রয়েছে, মাটি রয়েছে, গাছপালা রয়েছে, যা কিছু রয়েছে, এগুলো সব অগ্নি থেকেই উৎপত্তি, এটা তারা মনে করতেন। তো যখন আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে অনেক দেব দেবী পূজা টুজা আরম্ভ হয়ে গেল, অনেক দেবদেবী মানামানি আরম্ভ হয়ে গেল, এই অগ্নি উপাসকেরা এটাকে পুরোপুরি মেনে নিতে পারলেন না। তারা কিন্তু স্থান ত্যাগ করলেন, তারা নিজেদের মতন করে সভ্যতা পত্তন করলেন আজকের যেটা ইরান, সেখানে, অর্থাৎ তখন পার্সিয়া। তো তার পরবর্তীকালে তাদের জন্য আবার নতুন করে একজন জরথুষ্ট্র নামে একজন মহাপুরুষ তাদের মধ্যে এসেছিলেন। সেই জরথুষ্ট্রের ধর্মই পার্সিয়ানরা পালন করে এসেছে। সেই অগ্নি থেকে, সেই আভেস্তা, বৃন্দাবেস্তা, সেখান থেকেই সেই জরথুষ্ট্রের ধর্মতে মানে একটা ভালো রকমের প্রভাব হয়েছিল। এতটাই প্রভাব হয়েছিল যে পার্সিয়া একসময় শিক্ষা দীক্ষা, বিজ্ঞান, মনস্কতা, সংস্কৃতি, সঙ্গীত, সব ব্যাপারে অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছিল। পৃথিবীর একেবারে প্রথম দিকে চলে গিয়েছিল পার্সিয়া, খুবই উন্নত ছিল পার্সিয়া। আমাদের দেশের সম্রাট হুমায়ুন পার্সিয়াতে গিয়েছিলেন, অনেকদিন থেকেছিলেন, এবং তার এত ভালো লেগেছিল, বিশেষ করে পার্সিয়ার যে কালচারাল দিকটা, সাংস্কৃতিক দিকটা, তা এত ভালো লেগেছিল, তিনি অনেক পার্সিয়ান পণ্ডিত, কবি, সাহিত্যিক এদের নিয়ে এসেছিলেন দিল্লিতে। দিল্লি সুলতানের যখন হলো, মোগল সাম্রাজ্য যখন হলো, তখন এই পার্সিয়ান আস্তে আস্তে হয়ে উঠল, হুমায়ুনের জন্য হয়ে উঠল সেখানকার দরবারের প্রধান ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়ে উঠল। এবং এই আস্তে আস্তে সেই ল্যাঙ্গুয়েজটা, সেই ভাষাটা জোর করে কিছুটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হলো। সেই পার্সিয়ান ভাষার প্রভাব আমাদের বাংলার মধ্যেও রয়েছে। আমরা অনেক শব্দই যে ফর্সা কথাটা বলি, এটা পার্সিয়ান শব্দ। আমাদের বাংলা শব্দ বা সংস্কৃত শব্দ হচ্ছে গৌর, গৌর বর্ণ। তো এরকম আমরা প্রচুর পার্সিয়ান শব্দ ব্যবহার করি। তো যাই হোক, সেই পার্সিয়ান যে কালচার, সেই কালচারকে একদম কুচুকাটা করলো ইসলাম, মুসলমানরা কয়েক দশকের মধ্যে করে। এবার তারপরে তারা শাসন করতে আরম্ভ করলো, এবং পার্সিয়ানরা প্রায় কেউ আর ইরানে থাকলোই না। সব কুচুকাটা হলো কিংবা ধর্মান্তরিত হলো বাধ্য হয়ে, চাপে পড়ে। আর না হয় কেউ পালিয়ে এলো, পালিয়ে এসে তারা স্থান পেল ভারতবর্ষে। সেই পার্সিয়ানরা এখনও ভারতবর্ষে আছেন, তারা ভালো আছেন। আমরা সেই পার্সিয়ানদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি, বিজ্ঞানী পেয়েছি, শিল্পী পেয়েছি, সেনাপ্রধান পেয়েছি, ফিল্ড মার্শাল পেয়েছি, আমরা অনেক কিছু তাদের কাছ থেকে পেয়েছি। আর তারা কোনোদিন ভারত বিরোধী হননি, তারা ভীষণ ভারত প্রেমিক। তো তারা কখনো নিজেদের জনজাতি বলে তারা কখনো আলাদা রাইট, আলাদা অধিকার, আলাদা কোটা কোনোদিন দাবি করেননি। খুবই সভ্য, ভদ্র তারা। তো এই শিয়ার যে প্রভাব, যে আমরা যেটাও জানি যে শিয়া এবং সুন্নির মধ্যে অনেক দ্বন্দ্ব আছে, সারা জীবন ওরা মারামারি করে, পাকিস্তানেও হয়, ইরাকেও হয়, সব জায়গাতেই শিয়া সুন্নির মধ্যে যুদ্ধ হয়। কিন্তু এখানে ইরান শিয়া হয়ে যাওয়া সত্ত্বেও ইরানের যে একটা নিজস্ব পার্সিয়ান স্পিরিট, ওইটা পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। তাই জন্যে ইরানের মানে শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান এখনও বলা যেতে পারে মধ্যপ্রাচ্যের অন্যান্য ইসলামিক দেশগুলোর থেকে অন্যরকম, অনেক উন্নত, কোনো সন্দেহ নেই, বিশেষ করে সুন্নি জনজাতিগুলোর থেকে। আর ইরানের যেই টেন্টিকলস, ইরানের যেই অক্টোপাস, 8টা হাত, সেখানে কিন্তু সুন্নিরাও আছে। যেমন ধরা যাক, হামাস কিন্তু সুন্নি, ওরা শিয়া নয়। হেজবোল্লা শিয়া, ইয়েমেনের হুতিরা কিন্তু সুন্নি। তা কি করে এই সুন্নি এবং শিয়ারা এক হতে পারছে, একজোট হতে পারছে? ইহুদি বিদ্বেষে। এই জায়গাতে ওরা এক জায়গায় এই জায়গাটাকে চ্যানেলাইজ করতে পেরেছে এই ইরানের যে মৌলবাদী যে ইসলামিক কর্তৃপক্ষ, তারা এটাকে চ্যানেলাইজ করতে পেরেছে। তো এবারে কথা হচ্ছে, এই যে শিয়া ইসলাম যে আন্ডারে যে ইরান, তারা কেন ইসরায়েলের প্রতি এত বিদ্বেষী? তার ঐতিহাসিক কারণে আমি পরে যাচ্ছি। আপাতত যেটা কারণ হচ্ছে, সেটা ইরান মনে করে যে ইসরায়েলের যে প্রভাব মধ্যপ্রাচ্যে,
সেটা হচ্ছে একটা আমেরিকানাইজেশন অফ দ্য মিডল ইস্ট। মানে পুরো মিডল ইস্টটা, পুরো মধ্যপ্রাচ্যটা আমেরিকার সংস্কৃতি, যেটাকে ওরা অপসংস্কৃতি বলে মনে করে, সে অপসংস্কৃতি আস্তে আস্তে আমাদের মধ্যপ্রাচ্যের ইসলামিক কালচারকে একদম নষ্ট করে দেবে, শিয়াই হোক সুন্নি হোক, নষ্ট করে দেবে। এইটা ওদের মতে। এটার প্রমাণ ওরা হাতে নাতে ইরানেই পেয়েছে। সেটা 1940, 45, 50 এই সময়কার কথা বলছি, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। তারপরে ইংল্যান্ডের বিজ্ঞানীরা ইরানের মাটিতে তেল পেয়েছিল। এবার সেই তেল পাওয়ার পরে সেই তেল খনন করা হবে, সেই তেল শোধন করা হবে, সেই তেল নিয়ে ব্যবসা করা হবে। কে করবে? ইংল্যান্ড করবে, আমেরিকা করবে, হ্যাঁ, ওপেক দেশগুলো করবে। তো ওই স্বার্থে ওরা ইরানের ব্যবসা বাণিজ্য প্রশাসন সব কিছু ওরা রিমোটে কন্ট্রোল করতে আরম্ভ করলো। এটা কিন্তু ইরানের মানুষ খুব একটা ভালো চোখে দেখতো না, কারণ আমাদের তেল অন্য লোকে কেন সেটা নিয়ে ব্যবসা করবে, আমরা করব ব্যবসা। এই একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল। তা পরবর্তীকালে এই দ্বন্দ্বটা, তখন ইরান যথেষ্ট সভ্য এবং গণতান্ত্রিক একটা কাঠামো তৈরি করার চেষ্টা হতো। করতে 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 সেই সময় ইরান আস্তে 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 একজন নেতাকে পেল, মোসেদেক, যে জনপ্রিয় একজন নেতা, গণতান্ত্রিকভাবে নির্বাচিত, কোনো আমেরিকার দালাল সে নয়। দালাল না হলেই তার প্রবলেম, দালাল না হলেই তাকে সরিয়ে দেওয়া হবে বা মেরে ফেলা হবে। গাদ্দাফির ক্ষেত্রে তাই হয়েছে, আরাফাতের ক্ষেত্রে তাই হয়েছে, এরকম অনেক হয়েছে। তো যাই হোক, সেই মোসেদেক বলল যে এই তেল আমাদের জাতীয়করণ করা হলো, সেই তেলকে ন্যাশনালাইজ করা হলো, আমরা ব্যবসা করব। 2 বছরও টিকতে দিল না তাকে আমেরিকা এবং পাশ্চাত্য। তার নামে নানা রকমের কুৎসা এবং দুর্নীতি, হেন তেন সব প্রোপাগ্যান্ডার ক্ষমতা, সাংঘাতিক ক্ষমতা। ইরানের মধ্যেই তার বিরুদ্ধে বিশাল একটা জনমত তৈরি হতে আরম্ভ করলো। পরবর্তীকালে তিনি অ্যারেস্ট হলেন, তাকে সরিয়ে দেওয়া হলো। করে তারপর যিনি এলেন, তিনি হচ্ছেন শাহ অফ ইরান, বলতে পারা যায় ইরানের রাজা পাহলেভি, যিনি সেই ময়ূর সিংহাসনে বসতেন, ভারত থেকে চুরি করা ময়ূর সিংহাসন, সেই শাহ অফ ইরান। তিনি একেবারে আমেরিকার পাপেট এবং সম্পূর্ণ আমেরিকানাইজড তিনি। এবং শুধু পাপেট নয়, দুটো জিনিস দেখা গেল, যে তিনি সাংঘাতিক একজন স্বৈরাচারী, তিনি যা ইচ্ছে তাই করেন, স্বেচ্ছাচারী, এবং নিজের মতন করে আপন খেয়ালে তিনি দেশ চালান, যা হচ্ছে পুরোপুরি আমেরিকার নির্দেশে একদম ওঠবোস করেন। এবং পুরো ইরানিয়ান সমাজটা আস্তে আস্তে ধীরে 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 আজকে যেটা আমরা পাশ্চাত্যের লাইফস্টাইল, পাশ্চাত্যের সমাজ দেখি, তাই হয়ে উঠল। অর্থাৎ প্রকাশ্য প্রেম, চুম্বন, স্বল্পবাস, হ্যাঁ, ওয়েস্টার্ন এডুকেশান, ঠিক যেমন হয় যে তখন ইরান সেই রকম। সেই সময়কার ছবি টবি এখনও আছে, দেখলে বোঝা যায় ইরান কত অন্যরকম ছিল। আমাদের দেখে মনে হবে খুব উন্নত, কিন্তু ওটা এক ধরনের বলতে পারা যায় ইরানিয়ানদের চোখে, বিশেষ করে ইরানিয়ান ধর্মীয় মানসিকতার যারা, এমনকি যাদের মধ্যে এখনও পর্যন্ত সেই পারস্যের সংস্কৃতি রয়েছে, তাদের মনে হয়েছিল এটা এক ধরনের চরম বেলেল্লাপনা চলছে, চরম। 1979 পর্যন্ত তিনি ছিলেন ইরানের শাহ হয়ে এবং রাজা হয়ে, একদম দণ্ডমুণ্ডের কর্তা হয়ে, স্বৈরাচারী শাসক। ইরানে আস্তে 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 বিশাল একটা শাহের বিরুদ্ধে বিদ্রোহ হতে আরম্ভ করল। সেই বিদ্রোহের নেতৃত্ব দিলেন আয়াতুল্লাহ খোমিনি। আয়াতুল্লাহ খোমিনি হচ্ছেন একজন ধর্মীয় মৌলবাদী ইমাম, পণ্ডিত। এরা সবাই পণ্ডিত, কিন্তু শাস্ত্রে পণ্ডিত। তো কি হয়, যখনই আমরা একটা এক্সট্রিম স্বেচ্ছাচারিতার বিরুদ্ধাচরণ করতে যাই, তখন আমরা আবার উল্টো এক্সট্রিমের দিকে ঝুঁকে পড়ি, এক্সট্রিম মৌলবাদের দিকে তখন আমরা চলে যাই অগোচরে। আর সেই সময় মৌলবাদী যে শক্তি, তারা নিজেদেরকে অতটা মৌলবাদী বলে তো প্রচার করেন না, তারা এক্সট্রিম যে স্বেচ্ছাচারিতা, তার বিরুদ্ধে কথা বলেন, তার বিরুদ্ধে একটা মতবাদ তৈরি করার চেষ্টা করেন। তাই ইরানে একদম তোলপাড় চলল কিছুদিন, এবং তারপরে
অবধারিতভাবে শাহ অফ ইরানের পতন হলো। খোমেনি 79 খোমেনি প্রধান হয়ে বসলেন ইসলামিক রেভলিউশন যে সংগঠন বা যে দল, সেই দল ক্ষমতায় এলো। খোমেনির কথা তখন পৃথিবীতে লোকে যে খুব বেশি জানতো তা নয়, সবাই জানতে পারল খোমেনির কথা যখন তিনি সালমান রুশদির স্যাটানিক ভার্সেস বিরুদ্ধে ফাতোয়া জারি করলেন। ফাতোয়া জারি করলেন শুধু বইটার বিরুদ্ধে নয়, বই তো পড়ানো হতে আরম্ভ করলো সালমান রুশদির বিরুদ্ধে, যে তার মাথা কেটে যে আনতে পারবে তার বিশাল ইমাম হবে এবং তার আল্লাহ তার প্রতি খুব প্রীত হবেন। এইটা যতটা না সেই বইটার উপরে বা সালমান রুশদির উপরে রাগ, তার চেয়ে বেশি গোটা পৃথিবীতে ইসলামিক দুনিয়ায় আমি প্রভুত্ব করব, এই মানসিকতাটা কাজ করছে। অর্থাৎ আমি একজন শিয়া আয়াতুল্লাহ হয়ে আমি পুরো ইসলামিক দুনিয়ার আমি প্রধান নেতা হব, যেমন খ্রিশ্চান দুনিয়ার পোপ প্রধান নেতা, ক্যাথলিক যে খ্রিশ্চান দুনিয়া, তেমনই এরা চিরকালই স্বপ্ন দেখেছে ক্যালিফেটের, কিন্তু ক্যালিফেটটা হচ্ছে সুন্নি, এটা সুন্নিদের ব্যাপার। আর ইনি একটা ইমামের তৈরি করতে চাইছেন, ইমাম কনসেপ্টটা শিয়াদের ব্যাপার, ইমামের তৈরি করতে চাইছেন। সেইটার জন্যই পুরো গ্লোবাল ইসলামিক অ্যাটেনশনটা নিজের দিকে আনার জন্য এবং খ্রিশ্চান দুনিয়া অন্যান্য দুনিয়াদের বুঝিয়ে দেওয়ার জন্য যে আমাকে তোমরা প্রধান শত্রু বলে এখন মনে করো। এইভাবে তিনি ইরানকে এবং মানে তার আয়াতুল্লাহ যে ক্ষমতাকে বা শিয়া প্রাধান্যকে ওপরে নিয়ে আসার জন্য তিনি সালমান রুশদির বিরুদ্ধে ফাতোয়া জারি করেছিলেন। তখন সবাই আস্তে আস্তে জানতে পারলো ব্যাপারটা কী হচ্ছে। আস্তে 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 তার যে বজ্র মুষ্টি সেটা আরও কঠিন হতে আরম্ভ করলো। তখন ইরানিয়ান সমাজ, এটা ভীষণ ভীষণ মুক্ত সমাজ ছিল শাহ অফ ইরানের সময়। স্বৈরাচারী শাসক হলে কী হবে, সমাজ খুব মুক্ত ছিল, অতি মুক্ত ছিল। সেই সমাজ একদম বদ্ধ হয়ে গেল। তার শিক্ষা দীক্ষা, তার পোশাক আশাক, তার ড্রেস কোড ইত্যাদি ইত্যাদি, তার নিয়ম নীতি, শারিয়া ল অনেক জায়গায় আসতে আরম্ভ করলো। সে আগেকার ইরান আর থাকলো না। ধীরে 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 তখন ইরানিয়ানদের মধ্যে আস্তে 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 ধীরে 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 সেইটার বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হতে আরম্ভ করলো। ওরা বুঝতে পারলো যে একটা মধ্যপন্থা নিলে ভালো হতো। শাহ অফ ইরান, তাকে আমরা পছন্দ করতাম না। তিনি আমেরিকার পুরো একদম আমেরিকার মানে কৃতদাস বলা যেতে পারে। একদম আমেরিকার চামচে বলো বা হাতা বলো, যাই বলো, তিনি তাই। আর একেবারেই তা নয়, এটা সম্পূর্ণ আমেরিকা বিরোধী আয়াতুল্লাহ খোমেনি। কিন্তু এটা সাংঘাতিক মৌলবাদ, যে মৌলবাদের সাথে পারস্যের সংস্কৃতি কোনো কালেই অভ্যস্ত নয়। এমনকি শিয়া মুসলমান হয়ে যাওয়ার পরেও অতটা মৌলবাদের উপর অভ্যস্ত নয় তারা। এই করতে করতে আয়াতুল্লাহ খোমেনি এবং পরবর্তীকালে আয়াতুল্লাহ খোমেনির পর এখন যিনি আল খামেনি, এদের বক্তব্য হচ্ছে যে আমেরিকা হচ্ছে শয়তান, পৃথিবীর 1 নম্বর শয়তান হচ্ছে আমেরিকা, সংস্কৃতি অপসংস্কৃতি, এবং ইসরায়েল হচ্ছে ছোট শয়তান। বলে একদম এই ভাষাতেই তারা বলে ছোট শয়তান, স্মল স্যাটান। মানে আমেরিকারই একটা অঙ্গ হচ্ছে ইসরায়েল। কিছুটা ঠিক কথাটা কিছুটা ঠিক। এবং ইসরায়েল এই শয়তানের যে সংস্কৃতি সেটা আস্তে 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 পুরো মধ্যপ্রাচ্যে একদম ছড়িয়ে দিয়ে ইসলামিক যে সভ্যতা, ইসলামিক যে সংস্কৃতি, সেটা আমরা হয়তো অনেকে বুঝি না বা ভালো মনে করি না। ওরা মনে করে এটা খুব শুদ্ধ, ওরা মনে করে এটা আল্লাহর ইচ্ছার সংস্কৃতি। সেই সংস্কৃতির নষ্ট করে দেবে ইসরায়েল। নষ্ট করে দেবে বলতে ওদের সেই তথাকথিত গণতন্ত্র ইসরায়েলের, তথাকথিত ওদের প্রগতিবাদ ইসরায়েলের মধ্যে ভীষণ বামপন্থা, ইসরায়েলের মধ্যে সাংঘাতিক সমকামিতা, ইসরায়েলের মধ্যে সাংঘাতিক ট্রান্সজেন্ডারিজম, ইসরায়েলের মধ্যে সাংঘাতিক আবর্ষণের গল্প। মানে যা কিছু একদম ইসলামের মানে বিরোধী, তার একদম প্রতিমূর্তি হচ্ছে ইসরায়েল। মানে প্রগতিশীলতার একদম চরম ইসরায়েল। আজকে বামপন্থা থেকে উগ্র বামপন্থা থেকে নব্য বামপন্থা থেকে নারীবাদী থেকে শুরু করে যত রকমের ইজম আছে পৃথিবীতে, দেখা যাবে তার পেছনে ইহুদিদের বিরাট হাত আছে, বিরাট অবদান আছে। এই সব দেখে এরা মনে করছে, মানে ইরান বা মৌলবাদী যারা মুসলমান, যারা পণ্ডিত, তারা মনে করছে
ইসরায়েল মানে একটা শয়তানের মানে রাজত্ব। সুতরাং যে করে হোক এটাকে প্রতিহত করতে হবে, প্রতিহত বা প্রতিরোধ করতে হবে। এইখান থেকেই কথাটা এসেছে সার্কেল অফ ইসলামিক রেজিস্ট্যান্স। এই হামাস, হেজবুল্লাহ, হুতি করে ইসরায়েলকে চাপে রাখো এবং ইসরায়েলকে শেষ করো। আমরা যদি ইসরায়েলকে শেষ করতে না পারি তাহলে ওরা আমাদের শেষ করবে। এইটা হচ্ছে ইরানের বর্তমান পজিশন এবং তার হচ্ছে এটা ইতিহাস। আরেকটা কথা এখানে বলে রাখি যে যেহেতু ইতিহাসের কথাটা কিছুটা বললাম, যে হাদিতের মধ্যে বুখারি যে টেক্সট, অর্থাৎ ইসলামিক স্ক্রিপচার, ইসলামিক শাস্ত্রে বুখারির যে টেক্সট, তাতে পরিষ্কার বলা আছে যে এটা একটা পবিত্র কর্তব্য হবে একজন মুসলমানের ইহুদিকে শেষ করা, মানে পৃথিবীকে একদম ইহুদি শূন্য করা। দেখা যাচ্ছে যে সব মানে আগামীতে একটা প্রেডিকশন আছে, ভবিষ্যৎবাণী আছে যে মুসলমানরা খুঁজছে ইহুদিদের। একটা ইহুদি এটা গাছের পেছনে লুকিয়ে আছে, সেই গাছটা বলে উঠছে আমার পেছনে একটা ইহুদি আছে, ধরো ওকে মারো। এরকম হবে আগামীতে, এরকম ওদের যে ভবিষ্যৎবাণী, ওদের যে টেক্সট বুখারি, তাতে এই রকমের সবার বর্ণনা রয়েছে। তো এইগুলো শুনে 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 সবাই বড় হচ্ছে, ছেলেমেয়েরা এইগুলো শুনে শুনে ইসরায়েলিরাও বড় হচ্ছে, ইহুদিরাও বড় হচ্ছে। সুতরাং ওদেরও মনে করছে যে মানে এখনকার যতই মডারেট হোক না কেন মুসলমান কেউ, সে তো মুসলমান, যতই সে মানে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হোক না কেন, সে তো মসজিদে যায়, সে তো আল্লাহকে মানে, সে তো শাস্ত্র মানে, সে তো জানছে এটা, যেটা ভবিষ্যৎবাণী আছে, এটা বলে রেখেছেন স্বয়ং আল্লাহ বলে রেখেছেন। সুতরাং ওদের কাছে, ইসরায়েলিদের কাছে এই চারপাশে এই মুসলমানরা যে ঘিরে রয়েছে, এটার কাছে ওদের কাছে বিপজ্জনক, ওরা শেষ করবে, ওরা শেষ করবে। এবং বেঞ্জামিন নেতানিয়াহুর এই গ্রেটার ইসরায়েলের পরিকল্পনা উনি এটাকে প্রয়োগ করবেনই, উনি এটা বাস্তব করবেনই। নাহলে উনি নিজেই বলছে, নাহলে ইসরায়েল বলে কিছু থাকবে না। এটা হচ্ছে ওদের বক্তব্য। আমি দুটো বক্তব্য বলছি, আমি আবার ঠিক ভুলে যাচ্ছি না। আরও দুটো কথা আছে, সেটা হচ্ছে প্রফেট নিজে কিন্তু একটা সময় যখন তিনি মক্কাতে ছিলেন, তখন তিনি মদিনাতে যাননি, তখন তিনি অত পাওয়ারফুল হননি, তখন কিন্তু তার ইহুদিদের সাথে এবং খ্রিস্টানদের সাথে মোটামুটি সম্পর্ক ভালোই ছিল, খুব বেশি তিনি মারামারি করতেন না। কিন্তু পরবর্তীকালে যখন তিনি মদিনাতে এবং অনেক পাওয়ারফুল হয়ে উঠেছিলেন, তখন কিন্তু অনেক গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বে কিন্তু ইসরায়েলি ট্রাইবসদের কিন্তু মুসলমানরা কচুকাটা করেছে। তার একটা কিছু অজুহাতও রয়েছে, তারা নাকি কে বিশ্বাসঘাতকতা করেছিল, কারণ একজন ইহুদি নাকি বিশ্বাসঘাতকতা করেছে, তার জন্য গোটা ট্রাইব তার মূল্য দিয়েছিল। তো এবং এমনও বলা হয়, এটা কোনো কোনো ইসলামিক মহলে বলা হয়, এটা ইতিহাসে স্বীকৃত নয় সম্ভবত, যে মোহাম্মদের যে ফাইনালি তিনি শরীর ছেড়েছেন, তার মৃত্যু হয়েছে, সেখানেও নাকি কোনো ইহুদির বা ইহুদিদের চক্রান্ত ছিল। এরকম একটা ঘটনা বা গল্প তৈরি করে নিয়ে একটা সাংঘাতিক ঘৃণা এবং বিদ্বেষের একটা আবহ তৈরি হয়েছে। আরও একটা কথা এখানে বলি, একদম যদি আমরা রুটে ফিরে যাই, শিকড়ে ফিরে যাই, এটা ইসরায়েলেরও রুট, এটা ইরানেরও রুট বা মুসলমানদের রুট। সেটা হচ্ছে এই যে ধর্মগুলো, ধর্মবিশ্বাসগুলো, যে জুডাইজম, খ্রিশ্চানিটি এবং ইসলাম, এই তিনটেকে একসাথে বলা হয় এব্রাহামিক রিলিজিয়ান্স। অর্থাৎ এই তিনটে ধর্মবিশ্বাসের প্রথম পুরুষ হচ্ছেন, ধর্মবিশ্বাসের মানে মানব সভ্যতার প্রথম পুরুষ হচ্ছেন অ্যাডাম, কিন্তু ধর্মবিশ্বাসের প্রথম পুরুষ হচ্ছেন এব্রাহাম। এবং এব্রাহামকে দিয়েই শুরু হয়েছে এই 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 শিকড়টা, এবং শিকড় থেকে এই তিনটে গাছ। তো এব্রাহামের স্ত্রী ছিলেন সারা। বিবাহের পরে অনেক চেষ্টা করেও কিন্তু সেই সারার গর্ভে সন্তান আসছিল না। তখনকার যুগের নিয়ম অনুযায়ী তখন সারার যিনি বলা যেতে পারে যিনি পরিচারিকা ছিলেন, অনেক অন্তজ তিনি, তার নাম হ্যাগার। সেই হ্যাগারের সাথে আবার ইব্রাহিম মিলিত হয়েছিলেন একটি পুত্র সন্তান লাভের আশায়। সেই হ্যাগারের কনসেপশন হলো, কিন্তু তারপরে সারারও কনসেপশন হলো। হ্যাগারের যে ছেলেটা হলো তার নাম ইসমাইল,
আর সারার যে ছেলে হলো তার নাম আইজ্যাক। ইসমাইল বয়সে একটু বড়, আইজ্যাক ছোট, কিন্তু আইজ্যাক কিন্তু তার স্ত্রীর সন্তান। এইবার বলা হয় যে এই ইসমাইল হচ্ছে পরবর্তীকালে আরবদের জনক, আর ইসমাইল হচ্ছে, আইজ্যাক হচ্ছে ইহুদিদের জনক। এব্রাহামের পরবর্তীকালেই ইসমাইল এবং আইজ্যাকের মধ্যে অনেক দ্বন্দ্ব হয়েছিল। এব্রাহামের লেগাসি কে ফলো করবে, শুধু তার বিষয় সম্পত্তি নয়, এব্রাহামের যে ইতিহাস, এব্রাহামের যে কীর্তি, তার উত্তরাধিকারী কে হবে, তাই নিয়ে কিন্তু দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল। সেই দ্বন্দ্বটা আর শেষ হয়নি, সেই দুই সন্তানের যে দুই ভাই, সৎ ভাই বলা যেতে পারে, সেই দুই ভাইয়ের যুদ্ধ ঝগড়া ইত্যাদি ইত্যাদি এখনও চলছে। এর সাথে ধর্ম দর্শন টর্শনের অত সম্পর্ক নেই, সম্পর্কে জাতিগত একটা ব্যাপার রয়েছে, এখানে একটা জাতিগত ব্যাপার রয়েছে। তাই জন্যে যেহেতু সারার সন্তান আইজ্যাক, এবার আমরা ইসরায়েলে ঢুকছি। যেহেতু আইজ্যাক হচ্ছে সারার সন্তান, তাই জন্যে বাইবেলের মতে গড নাকি বলেছেন যে ইসরায়েলিরা বা ইহুদিরা আমার হাতে গোনা নির্বাচিত, আমার বিশেষ প্রিয় গোষ্ঠী, তারা চোজেন পিপল। এটা ইসরায়েলিরা, যারা কট্টর ইসরায়েলি, তারা খুব বিশ্বাস করে যে তারা সাধারণ নয়, তারা গডস চোজেন পিপল, তারা নির্বাচিত, তারা বিশেষ, সবেতেই তারা একটু বিশেষ হওয়ার চেষ্টা করে, সবেতেই তারা অনন্য, তারা ব্যতিক্রমী, তারা বেশি বুদ্ধিমান, তারা বেশি ক্ষুরধার, এরকম একটা বিশ্বাস তারা করে। আর এই বিশ্বাসটা খ্রিশ্চানরা খুব একটা পছন্দ করে না, মুসলমানরা একেবারেই পছন্দ করে না। ইসরায়েলিদের এই একটা আত্মাভিমান যেটা রয়েছে, একেবারেই পছন্দ করে না। এইবার আসি ইসরায়েলের বর্তমান ইসরায়েলের কথায়। 1948 ইসরায়েল রাষ্ট্র তৈরি হয়। এটা খুব ইম্পর্টেন্ট বোঝা, এই রাষ্ট্র অটোমেটিক্যালি তৈরি হয়নি। এই রাষ্ট্র একটা কলোনিয়াল প্রজেক্ট। সেই যুগে, ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে কটা সারা পৃথিবীতে নেশন স্টেট তৈরি হয়েছে, সব কলোনিয়ালদের করে দেওয়া। এটা খুব বোঝা গুরুত্বপূর্ণ। আমরা এখনকার আইডেন্টিটিগুলোর সাথে না পুরনো আইডেন্টিটি গুলিয়ে ফেলি। বারবার আমরা বলি, যেমন ভারতের ক্ষেত্রে, যে হ্যাঁ, এখন যেমন ইন্ডিয়ার মিলিটারি আছে, তখন কেন ভারত নিজেকে আত্মরক্ষা করতে পারলো না? ওইরকম নেশন স্টেটের কনসেপ্টটা ছিল না, পৃথিবীর কোথাও ছিল না। সভ্যতা ছিল, সাম্রাজ্য ছিল, নেশন স্টেট ছিল না। এক জাতি, এক ধর্ম, এক ভাষা, এই যে নেশন স্টেট করে 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 ভাগ হলো, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কারা ভাগ করলো? যাদের হাতে ল্যান্ড ছিল। কাদের হাতে ল্যান্ড ছিল? ব্রিটিশদের হাতে ল্যান্ড ছিল, ইউরোপিয়ানদের হাতে ল্যান্ড ছিল। তারাই ভাগ করলো। যখন তারা দেখলো আর তারা কন্ট্রোল করতে পারবে না এই দেশগুলোকে, সরে যেতে হবে, তখন তারা এই জিওগ্রাফিগুলো, এই ম্যাপগুলো তৈরি করে দিয়ে গেল। ইহুদিদের কোথায় রাখবো? ইহুদিরা তো সব জায়গা থেকেই বিতাড়িত। জার্মানিতে তো হলোকাস্ট হচ্ছেই, পোল্যান্ডে হলোকাস্ট হয়েছে, সব জায়গাতে ইস্ট ইউরোপ থেকে তাড়ানো হচ্ছে ইহুদিদের। আমেরিকাতে এমনিতেই প্রচুর ইহুদি আছে, আমেরিকা বলছে আমরা আর ইহুদিদের নেব না। কেউ কিন্তু ইহুদিদের নিতে চায়নি। হিটলার হারলেন, তাই জন্যে কিন্তু ছি 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 হলোকাস্ট, ছি 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 ইহুদি নিধন, এত গল্প বেরোলো। নাহলে ট্যাসিট সাপোর্ট, নীরব সমর্থন কিন্তু ইউরোপ এবং আমেরিকা ছিল হিটলারের প্রতি, যে অন্তত ইহুদি নিধনটা করছে, বেশ করছে, এটা ছিল। এতটাই ইহুদি বিদ্বেষ, এটাকে অ্যান্টিসেমিটিজম বলে, ছিল। তাহলে সেই ইহুদিদের জন্য তো কিছু করতে হবে একটা, যাতে করে আমাদের বেশি ডিস্টার্ব না করে। এখান থেকেই একটা প্রথমে কথা হয়েছিল, ইউগান্ডায় জায়গা আছে অনেক, সেখানে পাঠিয়ে দাও ইহুদিদের। তারপর দেখলো যে না, বাইবেলে তো সেই ইসরায়েল বলছে, মোজেস নাকি ইজিপ্ট থেকে কৃতদাস ইহুদিদের নিয়ে বেরিয়ে নিয়ে সিনাই মরুভূমি ক্রস করে যেখানে পৌঁছলেন, সেটা তো ইসরায়েলই হবে। তাহলে ওই জায়গাটাতেই তাহলে ওদের স্থানান্তরিত করে দেওয়া হোক, ওই জায়গাটায় ওদের দিয়ে বলা হোক এখানটায় তাহলে তোমরা থাকো, এখানে তোমরা জিউইশ স্টেট একটা তৈরি করে দাও। তখন সেখানে ওই ঊষর অঞ্চলে নদীও আছে, সমুদ্রও আছে, কিন্তু খুব বেশি উর্বর নয় সে জমি, কঠিন সেই জমি। আর সেখানে অনেক জনজাতি বাস করে, কিছু ইহুদিরাও বাস করে সেখানে,
কিছু ইহুদি বাস করে, কিছু আরবেরা বাস করে, কিছু বেদুইনরা বাস করে, নানা জাতি বাস করে। হঠাৎ সেখানে এই কলোনিয়াল প্রজেক্টে, বেলফর ডিক্লারেশন বলে, বেলফর ডিক্লারেশন, সেই কলোনিয়াল প্রজেক্টে হঠাৎ ইহুদিদের বলা হলো তোমরা ওইখানে গিয়ে থাকো, ওটাই তোমাদের নিজস্ব স্টেট, ওটাই তোমাদের নেশন, ওটাই তোমাদের দেশ। ইহুদিরাও দলে দলে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ইস্ট ইউরোপ থেকে ইহুদিরাও দলে 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 আসতে আরম্ভ করলো। আফ্রিকা থেকেও যেতে আরম্ভ করলো। ভারতেও যত ইহুদিরা ছিল পরবর্তীকালে তারাও সেখানে আমাদের হোমল্যান্ড, আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের জায়গা, এই আমাদের জায়গা করতে করতে সব ইহুদিরা ওই দিকে জড়ো হতে আরম্ভ করলো। ওখানে যারা থাকতো তারা মানবে কেন? তারা কলোনিয়াল ইংল্যান্ড বসে বসে, আমেরিকা বসে বসে কয়েকটা জায়োনিস্ট মিলে, জায়োনিস্ট বা জায়োনিজম মানে কি, যারা মনে করে, এটা খুব গুরুত্বপূর্ণ, যেগুলো ইতিহাসগুলো খুব জটিল, যে তারাই জায়োনিস্ট, ইহুদিও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, যারা মনে করে যে ইহুদিদের জন্য একটা নিজস্ব হোমল্যান্ড দরকার, তাদের বলে জায়োনিস্ট। এই জায়োনিস্ট শুধুমাত্র ইহুদি নয়, খ্রিস্টান। আমি যদি এটা বিশ্বাস করি, আমি যদি সর্বত্র প্রচার করি, তাহলে আমিও একজন জায়োনিস্ট। আমি কিন্তু ইহুদি নই, আমি জুডাইজম ধর্ম জানি না, কিন্তু আমি যদি বলি তাহলে আমি একজন জায়োনিস্ট। যদি বলি যে জাতির ভিত্তিতে একটা রাষ্ট্র তৈরি হোক চিরকালের জন্য, এটা কিন্তু পৃথিবীতে কোথাও নেই। হয়তো 50টা প্রায় ইসলামিক রাষ্ট্র আছে, কিন্তু এটা কোনো মুসলমান দাবি করতে পারবে না যে ওই রাষ্ট্রটা চিরকাল ইসলামিক থাকবে, এটাই আল্লাহর বিধান, এটা বলতে পারবে না। কোনো কালে এটা পরিবর্তন হয়ে যেতে পারে, হারলে আমরা হারতে হবে, জোর যার মুলুক তার। কিন্তু জিউস স্টেটের ক্ষেত্রে তা নয়, এটা আমরা ইন্টারন্যাশনাল ল করে দেওয়া হলো। কারণ এরা জায়নিস্ট, এরা প্রচণ্ড পাওয়ারফুল, এদের হাতে প্রচুর টাকা, এদের হাতে প্রচুর ক্ষমতা। যারা এই ডিক্লারেশনটা করলো, অন্য জায়গায় বসে বসে করলো, ওখানকার জনজাতিদের সাথে তো কথা বললো না সেটা নিয়ে। সুতরাং অনেকে গৃহহীন হলো, অনেকে বাস্তুচ্যুত হলো, অনেকে তাদের জমি হারালো, বিতাড়িত হলো, যুদ্ধ লাগলো, ইন্টিফাদা, নাকবা, অনেক কিছু, বারবার যুদ্ধ হয়েছে ওখানে। ইহুদিদের সাথে আরবদের যুদ্ধ হয়েছে এই কারণে। ধর্মীয় কারণ তো রয়েছেই, সেই বিদ্বেষ তো রয়েছেই, সে এখনও আছে। এখনও যখন কোনো গাজার লোককে জিজ্ঞাসা করা হয় যে যদি এটা ইসরায়েলের ইহুদি না হয়ে, যদি ধরো ওরা আরব হতো আর তোমাদের এই কন্ডিশনে রেখে দিত গাজাতে, তোমরা কি এরকমই প্রতিরোধ করতো? না, কোনো অশান্তি হতো না। ইহুদি বলেই আমরা সহ্য করব না। সুতরাং ব্যাপারটা কিন্তু জাতি বা ল্যান্ড বা জমি ছাড়াও কিন্তু আরও ভেতরে, আরও গভীর তার বীজ। যাই হোক, তবু ওই যে ডিসপ্লেসমেন্ট হলো, সেই যে সংঘাত আরম্ভ হলো, সেই সংঘাতের তো কোনো রেজলিউশন নেই। এখানে ইহুদিদেরও তো দোষ দেওয়া যাবে না, এটা জায়নিস্টদের প্রজেক্ট। ওদের তো কোনো দেশই ওদেরকে রাখে না, একমাত্র ভারত, একমাত্র চীন, এরকম কয়েকটা দেশ ছাড়া আর তো কোনো দেশ ইসরায়েলিদের বা ইহুদিদের রাখতে চায় না নিজেদের কাছে। তারও অনেক কারণ আছে, সে কারণের মধ্যে আমি আর যাচ্ছি না এখন। যাই হোক, এইটা হচ্ছে 1948-এর যে প্রজেক্ট, এইখান থেকেই গণ্ডগোলটা, কিন্তু আজকের যে গণ্ডগোলটা তার সূত্রপাত। আরেকটা জিনিস, সেটা আমার মনে হয় এটা একটা জুডিও খ্রিশ্চান একটা যুদ্ধ ইসলামের বিরুদ্ধে। এটা ক্রমাগত তুমি দেখবে যে একটা সংঘাত চলছে। পুরো ইউরোপ আস্তে 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 একটা ইসলামিক কালচারের একটা ঢেউ উঠছে, তার বিরুদ্ধে একটা প্রতিরোধও হচ্ছে। যারা শ্বেতাঙ্গ খ্রিশ্চান এতদিন ধরে যারা ইউরোপকে আমাদের বলে মনে করেছে, তারা যখন দেখছে যে তারা কোথাও যেন স্যাবোটাজড হয়ে যাচ্ছে, প্রশাসন থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে সম্পূর্ণ সাপোর্ট করে যাচ্ছে এই সংখ্যালঘুদের, এই মাইগ্রেন্টদের, এই গুন্ডা গার্দি, এই টেররিস্টদের, তখন ওরা অসহায় বোধ করছে, তখন তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখন তারা প্রতিরোধ করছে, রাস্তায় নামছে, আন্দোলন করছে। মানে বলতে পারা যায় ইউরোপের দু একটা দেশ ছাড়া, হাঙ্গেরি, পোল্যান্ড, যারা অ্যালাউ করছে না মাইগ্রেন্ট, এরকম দু একটা দেশ ছাড়া মোটামুটি একটা যুদ্ধ চলছে, একটা ইসলামিক টেক ওভার হতে চলেছে ইউরোপে। এবং সম্পূর্ণ বামপন্থীর, প্রগ্রেসিভ যে বামপন্থীর সাপোর্ট আছে। মজার ব্যাপার হলো সেই প্রগ্রেসিভ বামপন্থীদের মধ্যে প্রচুর ইহুদি মস্তিষ্ক আছে এবং ইহুদি টাকা আছে। অর্থাৎ ইসরায়েল ইহুদি, মুসলমানদের শেষ করো মধ্যপ্রাচ্যে, এর পেছনেও যেমন ইহুদি, তেমন
মুসলমানরা যেন ইউরোপকে শেষ করে দেয়, মুসলমানরা যেন ইসরায়েলকে শেষ করে দেয়, তার পেছনে ইহুদি আছে। আমরা যে আগে ছোটোবেলায় মনে করতাম যে পৃথিবীর সব ইহুদি একাট্টা, তা কিন্তু নয়। ইহুদিদের মধ্যে প্রচুর ইসরায়েল বিরোধী লোক আছে, প্রচুর, এবং তারা খুব পাওয়ারফুল, তাদের খুব টাকা, তাদের খুব বুদ্ধি, তারা সব হার্ভার্ডের বড় বড় প্রফেসর। সুতরাং যেমন ধরা যাক, পুরো ডোনাল্ড ট্রাম্প এবং তার ক্যাবিনেট, পুরো কংগ্রেস, আমেরিকার কংগ্রেস ইহুদিদের কেনা। ওরা প্রত্যেকে যারা ভোটে জিতেছে, সম্পূর্ণ ইহুদিদের, বড়লোক ইহুদিদের টাকায় ওরা ভোটে জিতেছে। যার জন্য ট্রাম্প চাক বা না চাক, তাকে ইসরায়েলকে সাপোর্ট করতে তিনি বাধ্য, তাকে ওই মালিকের কাছে জবাবদিহি দিতে হবে। ঠিক তেমনই ট্রাম্পের বিরুদ্ধে যত শক্তি আছে, যারা আজকে প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন বলে রাস্তায় মিছিলে নামছে, যাদের শক্তিতে নিউ ইয়র্কে ওই মামদানি জিতল, সেখানেও কিন্তু ইহুদিদের প্রচুর টাকা, ক্ষমতা এবং প্রভাব রয়েছে। অন্য ইহুদি, তারা একই লোক নয়। সুতরাং এই জায়নিজমের মধ্যেই কিন্তু অ্যান্টি জায়নিস্ট কিন্তু ইহুদি, এমন কিন্তু প্রচুর আছে, শক্তি আছে। এবং একটা মধ্যপ্রাচ্যটা, যেমন ইউরোপে একটা ঘটনা ঘটছে, ইউরোপ প্রায় ইসলামাইজড হয়ে যাচ্ছে এবং তার একটা প্রতিক্রিয়া হচ্ছে, ঠিক তেমনই মধ্যপ্রাচ্যের মুসলমানদের যেটা ভয়, যে ইসরায়েলের এই দাপট যত বাড়বে, তত মধ্যপ্রাচ্য আস্তে আস্তে পুরো ওয়েস্টার্নাইজড হয়ে যাবে। মুসলমান শেষ হবে না হয়তো, কিন্তু ওয়েস্টার্নাইজড হয়ে যাবে। পশ্চিমীকরণ, এই প্রগতিশীলতা ইত্যাদি ইত্যাদি, এইগুলো সব, ওয়েস্টার্ন এডুকেশন, ওয়েস্টার্ন ইতিহাস, ওয়েস্টার্ন মূল্যবোধ, এগুলো সব চলে আসবে। সুতরাং এইটা একটা জুডিও খ্রিশ্চান বনাম ইসলামের একটা কিন্তু সূক্ষ্ম লড়াই হচ্ছে। এছাড়া তো একটা নিউ ওয়ার্ল্ড অর্ডারের ব্যাপার আছেই, সেখানেও ইহুদিদের প্রচণ্ড হাত। সেটা তোমার ধরো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, কিংবা রাষ্ট্রসংঘ, কিংবা এই সমস্ত হিউম্যান রাইটস যত রয়েছে, যত আর কি বিশাল বিশাল ক্ষমতা, APEC, অর্থাৎ আমেরিকার মধ্যে যে ইহুদি লবি, APEC বলা হয়, তাদের একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার রয়েছে, যে পুরো পৃথিবীটাকে আমরা আস্তে 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 নিজেদের হাতের মুঠোয় নিয়ে নেব। হাতের মুঠোয় নিতে গেলে মানুষকে দুর্বল করতে হবে। সুতরাং যা কিছু মানুষের সেন্টিমেন্ট, ধর্ম নিয়ে, পরিবার নিয়ে, সমাজ নিয়ে, গোষ্ঠী নিয়ে, সংস্কৃতি নিয়ে ভাঙো, জাতীয়তাবাদ নিয়ে, খুব দেখবে সবসময় যে বামপন্থীরা জাতীয়তাবাদ বিরোধী। নিজের দেশকে ভালোবাসি, বামপন্থীরা শুনতে ভালোবাসে না। নিজের মতাদর্শকে ভালোবাসি, এটা শুনতে ভালোবাসে। কেন জাতীয়তাবাদের বিরোধী? কারণ জাতীয়তাবাদ মানুষকে অন্যান্য বিভেদ ভুলিয়ে একটা একাট্টা করায়। কোনো কিছু মানুষের সাথে কে একাট্টা করুক, কোনো বামপন্থী মৌলবাদী আদর্শ ছাড়া, এটা বামপন্থীরা সহ্য করবে না। তো যাই হোক, এই একটা ধরো নিউ ওয়ার্ল্ড অর্ডারের যে ছবি, সেই অনুযায়ী এই বিভেদটা কাজে লাগিয়ে একে অপরকে ধ্বংস করে দেওয়া, উভয়কে শেষ করে দেওয়ার এইরকম একটা খেলা কিন্তু তাদের আছে। যত শেষ করবে, তত দুটো মৌলবাদী শেষ হবে, তত বাদবাকিটা একটা কন্ট্রোলে চলে আসবে। যারা মৌলবাদী নয়, যারা মডারেট, তারাই সহজে ম্যানিপুলেট করা যায় তাদেরকে। যারা তথাকথিত শান্তিবাদীর মুখোশ পরে থাকে, তারা সাথে পাঁচে থাকতে চায় না, তারা নিজেদের স্বার্থের বাইরে যেতে চায় না, তারা চট করে রাস্তায় নামতে চায় না। শান্তি থাকুক, আমি আমার দুধে ভাতে রাখি আমার ছেলে মেয়েদের, তারা বড় হবে, তারা কেরিয়ার করবে, তাদের সুন্দর পৃথিবীতে তাদেরকে আমরা দেখতে চাইব, তারা আমাদের মুখ উজ্জ্বল করবে। এই মানসিকতায় যারা থাকে, তাদের খুব সহজে ম্যানিপুলেট করা যায়। যারা আপোষ নিয়ে বাঁচতে চায়, তাদের খুব সহজে দল ছাড়া করে দলভুক্ত করা যায়। পরিবারের যে দল, গোষ্ঠীর যে দল, সংস্কৃতির যে দল, ধর্মের যে দল, সেখান থেকে ছেড়ে এনে একটা তথাকথিত ওয়ার্ল্ড অর্ডারের যে দল, যেখানে যান্ত্রিক সভ্যতা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা চালিত যে সভ্যতা, তার আন্ডারে তাদেরকে একদম কৃতদাস করে নিয়ে আসা সহজ। যারা শুধু কেরিয়ার ছাড়া, আর কি খাবো, আর কি পরবো, আর কোথায় বেড়াতে যাব, আর ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করবে, কোথায় চাকরি পাবে, এর বাইরে যারা ভাবে না, যারা মডারেট, তারা মডারেটও হয় নিজেদের স্বার্থে, যাতে গা বাঁচিয়ে চলতে পারে, তাদেরকে ম্যানিপুলেট করা, তাদেরকে ব্যবহার করা সবচেয়ে সহজ।
তাই নিউ ওয়ার্ল্ড অর্ডার সেই রকম লোক চাইছে, রাগী লোক চাইছে না, প্রতিবাদী লোক চাইছে না। সে ধর্মবিশ্বাসের জন্যই প্রতিবাদ করুক বা রাগ করুক বা সত্যের জন্যই করুক, সেরকম বলিষ্ঠ সাহসিকতা আত্মবিশ্বাসী লোক তারা চাইছে না। তাই নিউ ওয়ার্ল্ড অর্ডারের একটা খেলা আছে, যারা এই যুদ্ধটা বা এই সমস্যাগুলোকে লাগিয়ে দিতে পারবে এবং তার সাথে সাথে প্রচুর প্রফিটও করতে পারবে। যতদিন ইউক্রেনে যুদ্ধ চলবে, যতদিন ইউরোপ এবং আমেরিকা ইউক্রেনকে অস্ত্র সাপ্লাই করে যাবে, ততদিন নিউ ওয়ার্ল্ড অর্ডারের বিশাল সুবিধে, বিশাল প্রফিট হবে এই অস্ত্র বেচাতে। যতদিন ইসরায়েল গাজাতে আক্রমণ করে যাবে, যতদিন ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ হবে এবং আমেরিকাও সেই যুদ্ধে যুক্ত হবে, তত অস্ত্র বিক্রি হবে, তত ম্যানুফ্যাকচারিং হবে, তত সবাই সে অস্ত্র কিনতে আরম্ভ করবে, তত অর্ডার হবে। এই যে ভারত অপারেশন সিন্দুর করার পরে ভারতের কাছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর অর্ডার আসছে। ওই ব্রাহ্মোস তাম্মোস ইত্যাদি ইত্যাদি, তাদের অন্তত থার্ড বা ফোর্থ জেনারেশনটা আমাদের দাও একটু, অগ্নি টগ্নি ওরা যা দেখছে আশ্চর্য হয়ে যাচ্ছে করে। ভারতে যেগুলো নিজস্ব ইন্ডিজেনিয়াস ডিআরডিও তৈরি করার, তার জন্য অর্ডার দিচ্ছে। এটা হবেই তো, এর ব্যবসা ফুলছে, অস্ত্র ব্যবসা। তো এটা আরেকটা দিক যেটা খেয়াল রাখতে হবে। যাই হোক, এইটা হচ্ছে একটা ইতিহাস, প্রেক্ষিত এবং বর্তমান পরিস্থিতি আমি যেটা বললাম। এবং আমি আবার বলছি যে কে ঠিক কে ভুল সেটা বলার জায়গাতে আমরা নেই। ইহুদিরা প্রাচীন জাতি এবং তাদের অনেক কন্ট্রিবিউশন আছে আধুনিক পৃথিবীতে, বিজ্ঞানের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, সঙ্গীত টঙ্গীত সব ক্ষেত্রে তাদের অনেক অবদান আছে এবং অনেক মহান মহান ইহুদিরা এসেছেন জগতে। কিন্তু আবার ইহুদিদের মধ্যে এমন এমন কিছু বিষয় আছে যেগুলো মানে পৃথিবীর সভ্যতার পক্ষে খুব বিপজ্জনক, সেদিকটাও আছে। ইসলামেরও সেরকম অনেক ভালো মন্দ আছে। আর বিশেষ করে যদি ইরানের কথা বলতে হয়, ইরান কিন্তু একটু অন্যরকম বড় দেশ একটা, অনেক প্রাচীন ইতিহাস তারা ক্যারি করছে। এখন ইরানের মধ্যে কিছু জরতুষ্ঠের উপাসক আছেন, এখনও ইরানের মধ্যে দু একটা অগ্নি মন্দির রয়েছে, সেখানে আবার অনেক শিয়া মুসলমানরা এখন যাতায়াত আরম্ভ করেছে। অর্থাৎ ইরানিয়ানদের মধ্যে এখন ইদানিং একটা তাদের যে পার্সিয়ান ব্যাকগ্রাউন্ড, তাদের যে একটা পার্সিয়ান ইতিহাস আছে, একটা মহান ইতিহাস আছে, শিয়ারা আসার আগে, ইসলাম আসার আগে, সেই স্মৃতিটা তারা ফিরে পেতে চাইছে। সুতরাং সেটাও একটা দিক আছে। সেখানেও সেই ইরানিয়ান কালচারের মধ্যে কিন্তু অন্যান্য যেগুলোকে আমরা খুব কট্টর ইসলামিক দেশ বলে জানি, ঠিক তার মতো নয়। ওদের কর্তৃপক্ষ খুব কট্টর, আল খামেনি হয়তো খুব কট্টর, তার সাঙ্গপাঙ্গরা খুব কট্টর, কিন্তু ইরানের জনসাধারণ খুব কট্টর নয়। তাদের মধ্যে রুচি আছে, তাদের মধ্যে শিক্ষা আছে, সংস্কৃতি আছে। ইরানের পড়াশোনার লেভেল, একাডেমিক লেভেলটা খুব উচ্চমানের। এত স্যাংশন সত্ত্বেও ইরান যে এত ডেভেলপড হতে পেরেছে তাদের নিজেদের শক্তিতে, তাদের জ্ঞান বিজ্ঞান একদম নিজস্ব, আমেরিকা থেকে ধার করা নয়, চায়না থেকে ধার করা নয়। রাশিয়া একটু হেল্প করেছে, কিন্তু ইরানের নিজস্ব একটা বেস আছে শিক্ষা দীক্ষার, আর সেই বেসটা তাদের কিন্তু পার্সিয়ান কালচার থেকে এসেছে। সুতরাং দুটো জাতি বা দুটো দেশ এবং সংস্কৃতির মধ্যেই ভালো মন্দ সবই আছে, এবং এই দ্বন্দ্বটা যেটা হচ্ছে, এই দ্বন্দ্বটা অনিবার্য। সে ইব্রাহিমের সময় থেকেই যে দ্বন্দ্বটা আরম্ভ হয়েছে, তার একটা শেষ এবং নিষ্পত্তি হওয়ার প্রয়োজনও আছে। না নৃশংসতা ছোটোখাটোভাবে এই যে হামাস যে আক্রমণটা করেছিল 7ই অক্টোবর, কোথাও না কোথাও সবসময় হয়ে চলবেই। এর একটা অন্তিম নিষ্পত্তি আছে। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হলো, তখন হয়তো অনেক হতাহত হয়েছে, কিন্তু অবশেষে কিছু ছোটো লোকমি, কিছু অরুচিকর কাজকর্ম, কিছু অসভ্যতা, তারও একটা অবসান হলো, অন্তত কিছু কালের জন্য। কোথাটা ধর্ম এবং সত্যের জয় হলো। সুতরাং এই যুদ্ধে বা এই সংঘাতের মধ্যে ইসরায়েল জিতবে না ইরান জিতবে, মানে না পাশ্চাত্য সভ্যতা জিতবে না মধ্যপ্রাচ্যের সভ্যতা জিতবে, এটা বড় কথা নয়। যেটা আমি বিশ্বাস করি এবং যেটা আমি জানি, সেটা হচ্ছে শেষ পর্যন্ত শুভ হবে। যা কিছু হবে তা একটা ট্রান্সেন্ডেন্সের দিকে আমাদের নিয়ে যাবে। যখন পুরো মানে কালো মেঘ সরবে, যখন ধ্বংসস্তূপে ধুলোবালি সরিয়ে আমরা উঠে দাঁড়াবো,
তখন সেই সভ্যতা, তখন সেই সূর্যোদয় একটা নতুন দিশা দেবে, একটা উত্তরণের দিশা দেবে, এটা আমি বিশ্বাস করি। আশা করি আমার বক্তব্য বুঝতে পেরেছ। তাহলে আজকে তোমার স্পেশাল এপিসোড আমি শেষ করছি। সবাইকে নমস্কার জানিয়ে ধন্যবাদ।